নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের কাছে আমি একটি গুরুত্বপূর্ণ বেসিক বা টপিকস নিয়ে চলে এসেছি। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি বোর্ডে ছোট্ট করে একটু লিখে রেখেছি, সেটা হচ্ছে লাইট ডিপেন্ড ফেজ অর ফটোকেমিক্যাল রিঅ্যাকশন, অর্থাৎ আলোক নির্ভর দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া কার সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। এর আগে সালোক সংশ্লেষের পার্ট 1 এর একটি ক্লাস আমি আপলোড করে দিয়েছি, যারা দেখোনি তারা একটু দেখবা। এবং সেখানে আমি বলেছিলাম যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় দুটো দশার মাধ্যমে, একটা হচ্ছে আলোক নির্ভর দশা আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা, যেটাকে বলা হচ্ছে অন্ধকার দশা। এই দুটো দশার মাধ্যমে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়ে থাকে। ওকে, তোমরা যদি তোমাদের বইয়ের প্রথম দিকে একটু খেয়াল করো তাহলে সেখানে একটা কথা তোমরা লেখা দেখতে পাবে যে এটিপি বলে একটা কথা আছে, এবং এই এটিপি কে বায়োলজিক্যাল কয়েন অথবা জৈব মুদ্রা কিংবা সোর্স অফ এনার্জি অথবা এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলা হয়, এই কথাটা তোমরা সেখানে দেখতে পাবে। আমাদের শরীর বা বডিতে শ্বসন হয়ে থাকে, রেচন হয়ে থাকে, পরিপাক হয়ে থাকে। এই যে শ্বসন, রেচন, পরিপাক, এইগুলি হতে বডির মধ্যে একটা শক্তির প্রয়োজন বা এনার্জি দরকার হয়ে থাকে। এই এনার্জিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? শরীর বা বডির যে কোষ আছে সেই কোষ থেকে শক্তিটা পায়, এবং এই শক্তিটিকে প্রোভাইড করে থাকে হচ্ছে এটিপি। কি বললাম? এই শক্তিটিকে প্রোভাইড করে থাকে এটিপি। আর এই কারণের জন্যই এটিপি কে বায়োলজিক্যাল কয়েন বলা হয়ে থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবার আজকের যেহেতু আমাদের আলোচনার বিষয় হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ, সো সর্বপ্রথম আগে আমরা একটু জেনে নিই যে আলোক নির্ভর দশা কাকে বলে। আলোক নির্ভর দশা কাকে বলে? যেহেতু সূর্যের আলোর উপস্থিতি দরকার, আলোক দশাতে, সেহেতু আমরা বলতে পারি যে সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক যে অঞ্চল, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা তোমাদের মনে রাখতে হবে। ক্লোরোপ্লাস্টের গ্রানা, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে থাকে তাকে বলা হচ্ছে আলোক নির্ভর দশা। এই যে ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক অঞ্চল, এখান থেকে কোশ্চেন হয় যে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে সালোক সংশ্লেষের কোন দশা হয়ে থাকে? আলোক দশা, কিংবা সালোক সংশ্লেষের আলোক দশা হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের গ্রানা অঞ্চলে। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। ওকে, এইবার আমরা আসি পূর্বের পাঠের একটা সমীকরণ, যে সালোক সংশ্লেষের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি সমীকরণটা ছিল। দেখো, আমরা সকলেই জানি বা তোমরা সকলেই জানো যে সালোক সংশ্লেষে যে হেক্সোজ জাতীয় যে খাবার কিংবা 6 কার্বন বিশিষ্ট একটি যৌগ কিংবা শর্করা জাতীয় খাবার অথবা গ্লুকোজ, এটা তৈরি হতে আমাদের দরকার কিন্তু হয়েছিল 6 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস 12 অণু জল, এবং সেখানে আমাদের ছিল উপরে সূর্যালোক বাই ক্লোরোফিল, তাই না? ক্লোরোফিল, এই দুটো জিনিস যদি না থাকে তাহলে কোনো হালাতেই সম্ভব নয় যে এখানে গ্লুকোজ উৎপন্ন হবে। ওকে, C6H12O6, এখানে গ্লুকোজ উৎপন্ন তখনই হবে যখন এখানে সূর্যালোক বা ক্লোরোফিল থাকবে। সালোক সংশ্লেষে এটা হচ্ছে একটি শর্করা জাতীয় খাবার। ওকে, তারপরে আমরা জানি যে এখানে 6 অণু অক্সিজেন নির্গত হচ্ছিল আর 6 অণু জল উৎপন্ন হচ্ছিল সালোক সংশ্লেষে যে বিক্রিয়া, এতটুকু আমরা জানি। কিন্তু আজকে আমাদের জানতে হবে যে সালোক সংশ্লেষের আলোক দশাতে নাম্বার 1 যেটা, এটা হচ্ছে NADP। NADP মিন্স নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই
নিউক্লিওটাইড ফসফেট, আর 2 নাম্বার হচ্ছে এই যে এটিপি। এটিপি এই দুটো জিনিস এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ওকে, এটা কিভাবে বিজারিত হচ্ছে আর এটিপিটা কিভাবে উৎপন্ন হচ্ছে, এবং এরা দুটোই হচ্ছে কোএনজাইম, মনে রাখতে হবে। এই দুটোই হচ্ছে কোএনজাইম। এনজাইম এবং কোএনজাইম দুটো আলাদা, এই দুটো হচ্ছে কোএনজাইম। এটা কিভাবে বিজারিত হয় আর এটা কিভাবে উৎপন্ন হয়, আজকের মেন টপিকস। ওকে, দেখো আমরা যদি একটু চিন্তা করি, দেখো একটু যদি আমরা এখানে চিন্তা করি, একটা গাছের একটা পাতার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, দেখো কিভাবে। সাপোজ মনে করো এইভাবে। ওকে, সাপোজ মনে করো এইভাবে আমরা একটা পাতা চিন্তা যদি করি, এইভাবে একটা যদি আমরা পাতা চিন্তা করি, কোনো সমস্যা? এইভাবে একটা আমরা পাতা চিন্তা করলাম। ওকে, এখন এই পাতার মধ্যে, এই পাতাটার মধ্যে কি আছে? সক্রিয় ক্লোরোফিল আছে। এই পাতাটার মধ্যে আছে সক্রিয় ক্লোরোফিল, এবং এই ক্লোরোফিলের মধ্যে জল উপস্থিত। তাহলে ক্লোরোফিলের মধ্যে যে এই যে জল আছে, জল H2O, এই যে জল, ওকে, সক্রিয় ক্লোরোফিলের মধ্যে জল। এখন যেহেতু আলোক নির্ভর দশা, সেহেতু এখান থেকে সাপোজ মনে করো এটা একটা সূর্য। এখান থেকে যখন এর উপরে কি হবে? লাইট পড়তে বা ফোটন কণা এসে যখন পড়ছে, ওকে, ফোটন কণা যখন এসে পড়ছে, তখন এই জলটা কি হচ্ছে? বিশিষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। জলটা যখন ভেঙে যাচ্ছে তখন কি উৎপন্ন হচ্ছে? জল ভেঙে হাইড্রোজেন, হাইড্রোজেন পজিটিভ আর হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন উৎপন্ন হয়। তার মানে এই জলটা উপরে যখন সূর্যের আলো এসে পড়ছে, তখন কি হচ্ছে? জলটা ভেঙে হাইড্রোজেন পজিটিভ এবং হাইড্রোক্সিল নেগেটিভ কখন উৎপন্ন হয়? দেখো রিঅ্যাকশনটা একটু বুঝতে হবে তোমাদের, এখানে একটু বুঝতে হবে। H2O, H2O, অবশ্যই সূর্যালোক থাকতে হবে। সূর্যালোক, সূর্যালোক বাই, যেহেতু ক্লোরোফিলের মধ্যে আমাদের আছে, এখানে হচ্ছে ক্লোরোফিল দিয়ে দিই একটু, ক্লোরোফিল, কারণ সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে হচ্ছে জল আছে এবং সূর্যালোক দরকার। তখন কি হচ্ছে? এটা হচ্ছে হাইড্রোজেন পজিটিভ, যেটা হচ্ছে প্রোটন, এটা হচ্ছে প্রোটন উৎপন্ন হচ্ছে, পজিটিভ মিন প্রোটন, আর হাইড্রোক্সিল নেগেটিভ, তাই তো, OH নেগেটিভ, যেটা হচ্ছে ইলেকট্রন, তাই না? ইলেকট্রন, তাহলে হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হয়। তার মানে এটা হচ্ছে প্রোটন, প্রোটন, আর এটা হচ্ছে ইলেকট্রন উৎপন্ন হচ্ছে। বোঝা গেল? এই যে সূর্যালোকের উপস্থিতিতে, সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে জল ভেঙে যখন হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে পরিণত হয়, তখন এই ঘটনাটাকে বলা হয়ে থাকে, এই ঘটনাটাকে বলা হয়ে থাকে হচ্ছে ফটোলাইসিস। কি? ফটোলাইসিস, ফটোলাইসিস, ফটোলাইসিস বলা হয়। ফটোস কথার অর্থ হচ্ছে কণা, এবং লাইসিস কথার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, কণাটা ভেঙে যাওয়ার এই ঘটনা হচ্ছে ফটোলাইসিস। বোঝা গেল? এখন এই যে ফটোলাইসিস যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা লক্ষ্য করেছিল বিজ্ঞানী রবার্ট, হ্যাঁ, রবার্ট রবার্ট হিল, বিজ্ঞানী রবার্ট হিল কত সালে? 1937 সালে। বিজ্ঞানী রবার্ট হিল 1937 সালে এই ঘটনাটা পর্যবেক্ষণ করলেন বা লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে সক্রিয় ক্লোরোফিলের মধ্যে যে জলটা আছে, সেই জলটা সূর্যালোকের উপস্থিতিতে ভেঙে হাইড্রোজেন পজিটিভ আয়ন এবং হাইড্রোক্সিল নেগেটিভ আয়নে বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনা তিনি লক্ষ্য করলেন, এবং তার নাম অনুসারে এই ফটোলাইসিস তখন কি হয়ে গেল জানো? হিল বিক্রিয়া হয়ে গেল। তার নাম অনুসারে এই ঘটনাটাকে বা ফটোলাইসিসকে তখন বলা হচ্ছে হিল বিক্রিয়া, হিল বিক্রিয়া। ওকে, তখন এটা হয়ে গেল হিল বিক্রিয়া।
হিল বিক্রিয়া নামে পরিচিত হলো। এখন এই হিল বিক্রিয়া সম্পন্ন হতে ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে এই হিল বিক্রিয়া সম্পন্ন হতে হ্যাঁ কিছু ইলেকট্রন গ্রাহকের প্রয়োজন হয় এবং সেই ইলেকট্রন গ্রাহকগুলি হচ্ছে লোহা, আর একটা হচ্ছে NADP। এটা কিন্তু কোএনজাইম, আমি প্রথমেই বলেছি NADP-টা কোএনজাইম, ATP-টাও কোএনজাইম। তাহলে এই হিল বিক্রিয়ায় কিছু ইলেকট্রন গ্রাহকের প্রয়োজন হয়। সেই ইলেকট্রন গ্রাহক হচ্ছে একটা লোহা আর একটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট বা NADP, যেটা হচ্ছে কোএনজাইম। এবার লোহার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, লোহার ক্ষেত্রে কি হচ্ছে, 4টে Fe ট্রিপল পজিটিভ প্লাস 4 অণু জল, বোঝা গেল? 4টে Fe ট্রিপল পজিটিভ ওকে প্লাস 4 অণু জল। এটা কি সূর্যালোক বা ক্লোরোফিল থাকবে, এটা হচ্ছে সূর্যালোক মানে হচ্ছে সূর্যের আলো বাই ক্লোরোফিল থাকতে হবে ওকে, ক্লোরোফিল। তখন এখানে উৎপন্ন হচ্ছিল 4টে Fe ডবল পজিটিভ উৎপন্ন হচ্ছিল প্লাস 4টে হাইড্রোজেন পজিটিভ বা প্রোটন উৎপন্ন হচ্ছিল প্লাস 4টে হাইড্রোক্সিল নেগেটিভ আয়ন বা ইলেকট্রন উৎপন্ন হচ্ছিল। এখন যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে এই যে 4টে হাইড্রোজেন পজিটিভ যে আয়ন, এই 4টে হাইড্রোজেন পজিটিভ আয়ন এখানে যে উৎপন্ন হলো, তখন এই 4টে হাইড্রোজেন পজিটিভ আয়ন কি করবে দেখো, এখানে যে সক্রিয় যে ক্লোরোফিল ছিল বা উত্তেজিত ক্লোরোফিল ছিল না এর মধ্যে, পাতার মধ্যে সক্রিয় ক্লোরোফিল বা উত্তেজিত ক্লোরোফিলটা, তখন কি হচ্ছে এখান থেকে এই যে ইলেকট্রন যে নির্গত হচ্ছিল, বোঝা গেল? হাইড্রোক্সিল নেগেটিভ মানে হচ্ছে ইলেকট্রন ওকে। এই ইলেকট্রন তখন জৈব বাহক দ্বারা পরিবাহিত হয়। এই ইলেকট্রন বা হাইড্রোক্সিল নেগেটিভ বা ইলেকট্রন কি হচ্ছিল, জৈব বাহক দ্বারা পরিবাহিত হয়ে এই হাইড্রোজেন পজিটিভ কি করবে, এই NADP-র সাথে NADP-কে কি করে বিজারিত করে দেয়, NADP বিজারিত করে দেয়। এখন কিভাবে বিজারিত করবে দেখো, 2 অণু NADP প্লাস এখানে 4টে হাইড্রোজেন পজিটিভ আর সক্রিয় ইলেকট্রনের এখানে 4টে ইলেকট্রন ওকে। এই 4টে ইলেকট্রন, 4টে হাইড্রোজেন পজিটিভ আর 2 অণু NADP, বোঝা গেল? জৈব বাহক দ্বারা যখন পরিবাহিত হচ্ছিল এই ইলেকট্রন দ্বারা, তখন এটাকে বিজারিত হবে, যেহেতু হাইড্রোজেনের সাথে NADP যুক্ত হয়েছে, হাইড্রোজেনের সাথে NADP। এখন এই পাতার মধ্যে যদি আমি একটু বিক্রিয়াটা লিখি, যে 2 অণু NADP প্লাস 4টে হাইড্রোজেন পজিটিভ প্লাস 4টে ইলেকট্রন, এটা রিঅ্যাকশন হচ্ছে, এটা করে কি হবে, উচ্চ শক্তি সম্পন্ন NADPH2 উৎপন্ন হয়, NADPH2 উৎপন্ন হয়। এটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন NADPH2 উৎপন্ন, মানে 2 অণু NADPH2 উৎপন্ন করে ওকে, যেহেতু এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, সেহেতু এ বিজারিত হয়ে গেছে, তার মানে এটা বিজারণ ঘটে। এতটুকু মনে রাখতে হবে যে যখন হাইড্রোজেনের সাথে জারিত হয়েছে মানে এ বিজারণ করে দিয়েছে ওকে, বিজারণ ঘটে। তো এইভাবে হচ্ছে তোমাদের NADP বিজারণ ঘটে। এখন আসবে হচ্ছে আমরা ATP। এই ATP-টা কিভাবে উৎপন্ন হয় দেখো, এখানে যে উত্তেজিত ক্লোরোফিল বা সক্রিয় যে ক্লোরোফিল ছিল, এই ক্লোরোফিল থেকে যখন হাইড্রোক্সিল নেগেটিভ বা এই ইলেকট্রন মানে উচ্চ গতি সম্পন্ন একটা ইলেকট্রন কি হয়, নিক্ষেপ হতে থাকে, মানে নির্গত হতে থাকে। উচ্চ গতি সম্পন্ন যখন এই ইলেকট্রনটা নির্গত হয়, তখন কি প্রচুর পরিমাণে শক্তি নির্গত হতে থাকে। উচ্চ গতি সম্পন্ন একটা ইলেকট্রন যখন নির্গত হতে থাকবে, তখন এর থেকে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হতে থাকবে ওকে। এখন এই যে শক্তিটা উৎপন্ন হয়, এই শক্তিটা কি করে, সূর্যালোকের উপস্থিতি বা সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মধ্যে কি আছে,
সূর্যের আলোর উপস্থিতিতে পাতার মধ্যে আছে এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট। ওকে, ওই শক্তিটা কি করবে, যে প্রচুর পরিমাণ যে শক্তিটা, ওই শক্তিটা আর সূর্যের আলোর উপস্থিতি থাকার জন্য এই পাতার মধ্যে যে এডিপিটা আছে, এই এডিপি, ওকে, তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে এই এডিপি বোঝা গেল। আর একটা ইনঅর্গানিক ফসফেট, মানে একটা অজৈব ফসফেট, আইপি মিনস ইনঅর্গানিক ফসফেট, এর সাথে যুক্ত হয়ে এখানে কিন্তু তোমাদের থাকবে সূর্যালোক। ওকে, সূর্যালোক মাস্ট দিতেই হবে। ওকে, এটা এটিপি উৎপন্ন হয়, বোঝা গেল। তার মানে এই পাতার মধ্যে যে এডিপিটা ছিল, সেই এডিপি, অ্যাডেনোসিন ডাইফসফেট, এবং একটা ইনঅর্গানিক বা অজৈব ফসফেট সূর্যের আলোর উপস্থিতিতে এরা বিক্রিয়া করে এটিপি উৎপন্ন করে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এবং এই এটিপি উৎপন্ন হয় চক্রীয় এবং অচক্রীয়, এটা হচ্ছে চক্রীয়, আর একটা হচ্ছে অচক্রীয়, চক্রীয় এবং অচক্রীয় পর্যায়ে এখানে এটিপিটা উৎপন্ন হয়। এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি বলা হয় চক্রীয় এবং অচক্রীয়, এই ঘটনাটাকে একসাথে বলা হবে ফটোফসফোরাইলেশন। ওকে, তাহলে চক্রীয় এবং অচক্রীয় এই পদ্ধতিতে উৎপন্ন হওয়ায় একে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর একটা হচ্ছে ফসফোরাইলেশন, আর একটা কি ফসফোরাইলেশন। ওকে, ফসফোরাইলেশন। এখন আমাদের বুঝতে হবে সর্বপ্রথম এই ফসফোরাইলেশনটা কি আর ফটোফসফোরাইলেশনটা কি, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। দেখো, ফসফোরাইলেশনটা কি, কোন যৌগ যদি ফসফেট মূলকের সাথে যুক্ত হয়, তখন তাকে আমরা বলবো ফসফোরাইলেশন। আর কোন যৌগ যদি সূর্যের আলোর উপস্থিতিতে হয়ে থাকে, যুক্ত হয় বা হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। এবং এই ফটোফসফোরাইলেশন দু প্রকারের হয়। কি কি প্রথমেই বলেছি, একটা হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন, চক্রাকারে হবে, আর একটা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এখন চক্রীয় ফটোফসফোরাইলেশন কি আর অচক্রীয় ফটোফসফোরাইলেশন কি, যদিও তোমাদের এই লেভেলে বা মাধ্যমিক লেভেলে কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আলোচনা করা নেই। ওকে, তবু আমি একটু বলেছি। দেখো, চক্রীয় ফটোফসফোরাইলেশন মানে কি, সূর্যের আলো যখন ইলেকট্রন গ্রহীতার কেন্দ্রে এসে পড়ে, এবং সেখান থেকে ইলেকট্রনটা নিক্ষিপ্ত হয়ে যদি পুনরায় ঘুরে আসে, তখন তাকে বলা হবে হচ্ছে চক্রীয় ফটোফসফোরাইলেশন। আর যদি পুনরায় ঘুরে না আসে, তখন তাকে বলা হচ্ছে অচক্রীয় ফটোফসফোরাইলেশন। ওকে, ক্লিয়ার? আশা করি তোমাদের হয়ে গেছে। এখন এই যে এটিপি যে উৎপন্ন হলো, এই যে এটিপি তোমাদের যে এখানে উৎপন্ন হলো, যেটাকে বলা হচ্ছে ফটোসিস্টেম অন। হ্যাঁ, এটা হচ্ছে ফটোসিস্টেম অন, আর একটা হচ্ছে ফটোসিস্টেম টু। ওকে, ফটোসিস্টেম ওয়ান আর ফটোসিস্টেম টু, এই দুটি চক্রীয় এবং অচক্রীয় পর্যায়ে এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটিপিটা উৎপন্ন হয়। ক্লিয়ার? এইবার এখান থেকে আরেকটা জিনিস, যেটা এই পাতা থেকে অক্সিজেনটা বেরিয়ে যায়, এই অক্সিজেনটা যে কতটা ইম্পর্টেন্ট, কতটা যে গুরুত্ব আমাদের প্রাণীকুলের পক্ষে, সম্পূর্ণ প্রাণীকুল ডিপেন্ড করছে এই সালোক সংশ্লেষের উপর। সালোক সংশ্লেষ যদি না হতো, তাহলে কিন্তু আমরা প্রাণীকুলরা কখনোই বেঁচে থাকতে পারতাম না। কারণ সালোক সংশ্লেষ হওয়ার জন্য গাছ খাবার তৈরি করে,
যে খাবার তারা খায় এবং আমরা খেয়ে বেঁচে থাকি, এই সালোক সংশ্লেষের জন্যই অক্সিজেন পরিবেশে নির্গত হয়, যে অক্সিজেন নিয়ে আমরা শ্বাসকার্য চালাই, আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। এক কথায় এক কথায় প্রাণীকুল সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে সালোক সংশ্লেষের উপরে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমাদের আলোক ডিপেন্ড মানে লাইট ডিপেন্ড ফেজ বা আলোক নির্ভর দশা পার্ট। এর পরের পার্টে আমি আলোচনা করব তোমাদের আলোক নিরপেক্ষ বা অন্ধকার দশা। দেখো, অন্ধকার দশা আমাদের চলতে হবে সব সময় এই যে এখানে NADPH2, এই যে এটা, এই জিনিসটা, যে এই জিনিসটাকে নিয়ে আমাদের চলতে হবে। ওকে, আলোক দশার উপর ডিপেন্ড করেই আমাদের অন্ধকার দশা নিয়ে চলতে হবে। তো এই আলোক দশাটা তোমরা একটু মনোযোগ দিয়ে বেসিক্যালি মানে বোঝার চেষ্টা করো এবং কন্টিনিউ একটু রিভাইজ করার চেষ্টা করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।